মাতৃভূমির স্বাধীনতার জন্য বিদেশ প্রত্যাগত সাইক্লোনিক মঙ্ক সিংহ বিক্রমে এবার ঝাঁপিয়ে পড়লেন দেশের যুব সমাজের উপর এবং শুরু করলেন দেশ গঠনের জন্য ম্যান মেকিংয়ের কাজ। সেটি কিভাবে? স্বামীজির স্বপ্নের ভারত। আগামী 50 বৎসর মাতৃভূমিই যেন তোমাদের একমাত্র উপাস্য দেবতা হন। দেশপ্রেমিক স্বামীজির এই সহৃদয় অথচ অগ্নিদীপ্ত তীব্র আহ্বানবাণী অবশ্যই ছিল দেশের বলিষ্ঠ শিক্ষিত হতাশা শোষণক্লিষ্ট যুব সমাজের প্রতি। কিন্তু উদ্দেশ্য কি তা জানার আগে আমাদের অনেকটা পিছনে হেঁটে যেতে হবে। দেখতে হবে সে সময়কার ভারতবর্ষের তথা সমাজের প্রকৃত চালচিত্র। 1863 খ্রিস্টাব্দে স্বামীজির জন্ম, যে সময়টা আমাদের ভারত ইতিহাসে অন্ধকারাচ্ছন্ন এক দুর্যোগপূর্ণ যুগ হিসেবে চিহ্নিত। যদিও এর অনেক আগে 1757 খ্রিস্টাব্দের 23শে জুন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সামান্য কয়েকজন সৈনিকের কাছে আমাদের বাংলা, বিহার, উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হন। ইংরেজ শাসনের শোষণ শুরু হয় এরপর থেকে। দেশের কাঁচামাল সে সময় বিদেশে রপ্তানি হতে লাগলো, যার ফলে শুরু হলো রেলপথ, রাস্তাঘাট নির্মাণ, সেচ ব্যবস্থার উন্নতি প্রভৃতি। নীল চাষে কৃষিজমি ক্রমশ ক্ষতিগ্রস্ত হতে লাগলো। চাষিরা দরিদ্র থেকে আরও দরিদ্র এবং কুটির শিল্পীরা নিজেদের কাজ হারিয়ে সামান্য বেতনে বিদেশির অধীনে কাজ করতে আরম্ভ করল। তুলা চাষে দেশের বিপুল সংখ্যক লোকের জীবিকা সংস্থান তখন বিদেশির হাতে চলে যাওয়াতে তারাই লাভবান হতে লাগলো। কেবলমাত্র সামান্য মজুরির ওপর তাদের খাদ্যের সংস্থান আধপেটা খেয়ে, অপরন্তু ছিল আবার শুল্ক। ক্রমশ দারিদ্র এতই বাড়তে লাগলো যে ঘরের মেয়েরা পরনের কাপড়ের অভাবে বাইরে বের হতে পারত না। নতুন নতুন রেলপথ, ট্রামওয়ে, রাস্তাঘাট নির্মাণ, ব্যাংক প্রতিষ্ঠিত হলেও দেশের মানুষের চাকরি বা মজুরি কোনো অংশেই বর্ধিত হলো না। জিনিসপত্রের দাম অত্যন্ত বৃদ্ধি পাওয়ায় কি শিক্ষিত কি অশিক্ষিত সকলের মধ্যেই এক প্রকার নৈরাশ্য দানা বাঁধতে লাগলো। ধনী ব্যক্তিরা এই অবস্থার সঙ্গে পাল্লা দিতে গিয়ে ক্রমশ ক্ষীণ থেকে ক্ষীণতর হতে লাগলো। দেশে সহস্র সহস্র ছেলে প্রতি বছর বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি লাভ করেও মধ্যবিত্ত শিক্ষিত সমাজ ক্রমশ দীর্ঘশ্বাস আর হতাশার অন্ধকারে তলিয়ে যেতে লাগলো। কালচক্রের কুটিল আবরণে মানুষ দেখল তাদের চোখের সামনে অপর দেশের লোকেরা এদেশে এসে তাদেরই দেশের যত উৎপাদিত দ্রব্য বিক্রি করে লাভবান হতে লাগলো। তাদের দেশের কলকারখানায় শ্রমিকেরা কাজ পেল, আর আমাদের দেশের শ্রমিকেরা হয়ে গেল বেকার। দেশের মানুষ ভুলে গেল তাদের বীজ মন্ত্র, বাণিজ্যে বসতি লক্ষ্মী। ভিক্ষাবৃত্তি এক প্রকার তাদের অদৃষ্ট হয়ে দাঁড়ালো। নিজেদের স্বার্থে শাসক দল ভারতবর্ষের বিপুল ধনসম্পদ স্থানান্তরিত করে কুবের তুল্য ধনী করে তুলল বিদেশিদের। চতুর্দিক দিয়ে দেশের মানুষ দুর্বল হতে হতে নীতি নিয়মের বেড়াজালে আবদ্ধ হয়ে হারিয়ে ফেলল তাদের ব্যক্তিত্ব, তাদের স্বাধীনতা ও আত্মমর্যাদা বোধ। নতুন নতুন করের চাপে ঋণগ্রস্ত হয়ে মানুষ খেতে না পেয়ে মৃত্যুর মুখে তলিয়ে যেতে লাগলো। দারিদ্র, দুর্নীতিহীন স্বার্থপরতায়, রাজনৈতিক অরাজকতায় মানুষ হয়ে উঠল অতিষ্ঠ। ভারতবাসীর ললাট তখন পরাধীনতার কলঙ্ক কালিমায় লিপ্ত। প্রেম, পবিত্রতা প্রভৃতি ধর্মের উচ্চ আদর্শগুলি নিশ্চিহ্ন হয়ে গেল জীবন থেকে। ধর্মের নামে এক শ্রেণীর কুসংস্কারাচ্ছন্ন মানুষের চলছিল প্রাণহীন আচার অনুষ্ঠান।
পাশ্চাত্যের চাকচিক্যময় চোখ ঝলসানো আলোয় দেশের কিছু সংখ্যক স্বার্থপর মানুষ পাশ্চাত্য অনুকরণ মোহে গা ভাসিয়ে দেশের মানুষের ভালো মন্দ বিচার, নিজের ভালো মন্দ বিচারের ক্ষমতা হারিয়ে ফেলল। এই নব ভারত অন্ধ অনুকরণময় আচ্ছন্ন হয়ে দেশের গৌরবের কথা ভুলে গেল। দেশের ধর্ম, শিল্প, সাহিত্য, সংস্কৃতি তখন গৌরব হারিয়ে জগতের সভ্য জাতিগুলির কাছে অপাংতীয় হয়ে উঠল। জাতীয় জীবনে ইংরেজ সরকারের নিষ্ঠুর দমননীতি, ঘৃণ্য স্বার্থান্বেষী অর্থনৈতিক অপশোষণের এক মর্মভেদী হাহাকারের অন্ধকারাচ্ছন্ন এমনই এক অধ্যায়ে দক্ষিণেশ্বরে নিভৃত উদ্যানে প্রকাশিত হলেন এক উজ্জ্বল জ্যোতিষ্ক স্বরূপ শ্রীরামকৃষ্ণের ভাবাদর্শে অনুপ্রাণিত স্বামী বিবেকানন্দ। ছাত্রাবস্থাতেই নরেন্দ্রনাথ দেখলেন বিদেশি শাসকের স্বৈরাচারী নীতির প্রভাবে কি রাজনৈতিক কি সামাজিক উভয় ক্ষেত্রেই বিপুল বিশৃঙ্খলা। দেশের মানুষের এই চরম দুর্বিষহ যন্ত্রণাময় জীবন তাকে জাতীয়তাবাদী দেশপ্রেমিকই পরিণত করেছিল। যদিও তার জন্মের বেশ কিছু আগে থেকেই 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহের পর থেকেই ভারতের ধর্ম, সাহিত্য, রাজনীতিতে এক উদ্দীপনাময় স্বদেশিকতার জোয়ার কিছু পরিমাণে লক্ষ্য করা গিয়েছিল। সে সময় দেখা গিয়েছিল সাহিত্যিক, নাট্যকার, ধর্মপ্রচারকদের নিত্য নতুন রচনা বা প্রচারের মাধ্যমে জাতীয় চেতনাকে পুনরুজ্জীবিত করার প্রয়াস। উল্লেখ্য বঙ্কিমচন্দ্র, দীনবন্ধু মিত্র, ভূদেব বন্দ্যোপাধ্যায়, দয়ানন্দ সরস্বতী প্রমুখের নাম এই প্রসঙ্গে শ্রদ্ধার সঙ্গে স্মরণীয়। দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের ত্যাগ ও সেবার আদর্শে উদ্ভাসিত হিন্দু ধর্মের নতুন বাণী ও ব্যাখ্যার ছোঁয়ায় দলে দলে মানুষ নতুন আলোকের সংস্পর্শে নিজেদের গড়ার কাজ শুরু করে। বিবেকানন্দের জীবনও সেই আলোকে বিমল বিভায় উজ্জ্বল হয়ে ওঠে। তিনি তার কর্ম এবং বাণীর দ্বারা নবলব্ধ জাতীয়তাবাদী চেতনাকে অন্তর্নিহিত শক্তির প্রভাবে প্রচণ্ড এক গতিবেগ এনে দিলেন। তিনি চাইতেন সর্ববিষয়ে স্বাধীনতা, অর্থাৎ কিনা শারীরিক, মানসিক, আধ্যাত্মিক স্বাধীনতা। সর্ববিষয়ে ব্যক্তির স্বাধীন মত প্রকাশে তার চিন্তা, তার শিক্ষা, পোশাক, ধর্ম, বিবাহ সমস্ত ব্যাপারে তার স্বাধীন চিন্তা ভাবনা। কিন্তু এই সমস্ত কিছুই নির্ভর করে রাজনৈতিক স্বাধীনতার উপর। অতএব সর্বাগ্রে প্রয়োজন আমাদের রাজনৈতিক স্বাধীনতা, অর্থাৎ বিদেশি শাসনের নাগপাশ মুক্ত এক উজ্জ্বল ভারত। কিন্তু এই রাজনৈতিক স্বাধীনতার জন্য করণীয় কি ছিল? আমরা জানি ঠাকুরের শরীর চলে যাবার পর কিছু সময়ের জন্য ঠাকুরের ত্যাগী সন্তানদল নিস্তেজ হয়ে কুল কিনারা খুঁজে পাচ্ছিলেন না। এর পরবর্তী কাজ কি হবে? ঠিক এই রকম সময়ে বরানগর মঠে বুদ্ধের করুণা, শঙ্করের মেধা এবং শ্রীচৈতন্যের প্রেমধারার মহা ত্রিবেণী সঙ্গমে স্নাত হয়ে ঠাকুরের ত্যাগী সন্ন্যাসী দল নবভারত গঠনের চিন্তায় বিভোর হয়ে দেশে দেশে ঘুরে বেড়াতে লাগলেন। ধ্যানলব্ধ তরুণ সন্ন্যাসী বিবেকানন্দ সারা দেশ ভ্রমণকালে দেখলেন ব্রিটিশ শাসনে ছত্রছায়ায় মানুষ কিরূপ অসহায়, অশিক্ষা, কুশিক্ষা, দারিদ্র্যে জর্জরিত, অস্পৃশ্যতা, জাতিভেদ প্রথা, পরনির্ভরশীলতায় মানুষ হারিয়ে ফেলেছে তাদের মনুষ্যত্ব। অন্ধকারে হাঁটতে হাঁটতে, দুর্ভিক্ষে মরতে মরতে তমগুণ সম্পন্ন মানুষ হয়ে উঠেছে বর্বর, স্বার্থপর। শুধু দেশের ভেতরের এই দৃশ্য স্বামীজিকে কষাঘাতে জর্জরিত করেনি, করেছে আরও বেশি যন্ত্রণা কাতর যখন দেখেছেন বিদেশের মাটিতেও চলছে ভারত সম্পর্কে নানা অপপ্রচার, চলছে বিশ্বের দরবারে ভারতকে হেয় করার ঘৃণ্য ষড়যন্ত্র। জনসাধারণের এই নগ্ন পরাধীনতার
মুক্তির উপায় নির্ধারণে স্বামীজি 1893 খ্রিস্টাব্দে আমেরিকা ধর্ম মহাসভায় যোগ দিলেন। পাশ্চাত্যে ভারতীয় ধর্ম, দর্শন, সাহিত্য, সংস্কৃতির প্রচার কার্য জাতীয় মুক্তি আন্দোলনের ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা। বিদেশে বিশ্ববিজয়ীর সম্মান লাভ এবং বিদেশীয়দের সহানুভূতি লাভ সম্ভব হয়েছিল ব্রহ্মতেজের সমন্বয়ে জ্ঞানগর্ভ বাণী প্রচার এবং আধ্যাত্মিক অনুভূতি, স্বদেশ প্রেম, আত্মবিশ্বাস এবং বদ্ধদৃঢ় ইচ্ছাশক্তির সমন্বয়ে। বিদেশ প্রত্যাগত সাইক্লোনিক মগ এবার শুরু করলেন দেশ গঠনের কাজ। সিংহ বিক্রমে ঝাঁপিয়ে পড়লেন দেশের যুব সমাজের উপর। জাতীয় ঐতিহ্যে জাতীয় গৌরবের কথা প্রচার করে কাপুরুষ যুব সমাজকে কষাঘাতে জর্জরিত করে দেশপ্রেমের অগ্নিমন্ত্রে দীক্ষিত করে জাগিয়ে তুললেন তাদের ঘুমন্ত পৌরুষ। মাতৃভূমির স্বাধীনতার জন্য তাদের স্মরণ করিয়ে দিলেন যে মাতৃভূমিই তাদের একমাত্র উপাস্য দেবতা। তারাই পারে স্বদেশভূমিকে পরাধীনতার নাগপাশ থেকে মুক্ত করতে। কারণ এই তরুণ অবস্থায় মন থাকে শক্ত এবং সতেজ, একনিষ্ঠ হয়ে কোনো একটা আদর্শকে লক্ষ্যে নিয়ে যাওয়ার এটিই উপযুক্ত সময়। বিদেশ থেকে ফিরবার পথে স্বামীজি তাই প্রথম মাদ্রাজে বলিষ্ঠ যুবকদের উদ্দেশ্যে বলেছিলেন, আমি চাই কয়েকটি যুবক বেদে আছে অশিষ্ট, বলিষ্ঠ, দ্রাবিষ্ঠ, মেধাবী যুবকগণে ঈশ্বর লাভ করিবে। এই সময় তোমাদের ভবিষ্যৎ জীবন গতি স্থির করিবার যতদিন যৌবনের তেজ রহিয়াছে, যতদিন না তোমরা কর্মশ্রান্ত হইতেছ, যতদিন তোমাদের ভিতর যৌবনের নবীনতা ও সতেজ ভাব রহিয়াছে, কাজে লাগো এই সময়। কারণ নবপ্রস্ফুটিত অস্পৃষ্ট অনাঘ্রাত পুষ্পই কেবল প্রভুর পাদপদ্মে অর্পণের যোগ্য। তিনি উহা গ্রহণ করেন তোমাদের জাতির কল্যাণের জন্য, সমগ্র মানব জাতির কল্যাণের জন্য। আত্মবলিদানই শ্রেষ্ঠ কর্ম। এরপর শুরু করলেন কলকাতার ভেঙে পড়া যুব সমাজকে সংগঠিত করার কাজ। তাদের স্বাধিকার প্রতিষ্ঠার দাবিতে জনজীবনকে সচকিত করে বলিষ্ঠ কণ্ঠে ডাক দিলেন, যুবকগণ ওঠো, জাগো, শুভ মুহূর্ত সমাগত, সাহস অবলম্বন করো, ভয় পাইও না, নির্ভীক হইতে হইবে, তবেই আমরা কার্যে সফলতা লাভ করিব। ওঠো, জাগো, কারণ তোমাদের মাতৃভূমি মহাবলী প্রার্থনা করছেন। যুবকগণের দ্বারা এই কার্য সাধিত হইবে। হৃদয়ে উৎসাহাগ্নি জ্বালিয়া জাগরিত হও, কারণ জন্ম হইতেই তুমি মায়ের জন্য বলি প্রদত্ত। সমস্যা সংকুল দেশকে বর্তমান জড় অবস্থা থেকে জাগাতে, আদর্শ জাতি হিসেবে প্রতিষ্ঠিত করে গৌরবের শিখরে আনতে গেলে চাই প্রথমত দেশের প্রতি শ্রদ্ধাবোধ, দেশের মানুষের প্রতি ভালোবাসা, চাই সাহস, চাই মনুষ্যত্ব তথা সাত্ত্বিক ভাবের বিকাশ, আপনার উপর বিশ্বাস আর ঈশ্বরে বিশ্বাস, ইহাই উন্নতি লাভের একমাত্র উপায়। অন্তর্নিহিত দেবত্বের বিকাশ ঘটলে অনন্ত শক্তির বিকাশ সম্ভব। তাই তিনি চাইতেন ছাত্রাবস্থা থেকেই মানুষকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে তার মূল দেশে অগ্নিসংযোগ করতে, যার উদ্গামী শিখা স্পর্শে একটি অখণ্ড ভারত গড়ে ওঠে। আর বলতেন অন্তর প্রকৃতি এবং বাহ্য প্রকৃতিকে বশীভূত করে জগৎ কল্যাণের কথা। আত্মবিশ্বাসের মূর্ত প্রতীক স্বামীজি তার জীবন এবং বাণী স্পর্শে মুমূর্ষু ভারতবাসীকে আত্মবিশ্বাসে বলীয়ান করে স্বদেশ প্রেমে আদর্শে দীক্ষিত করে তুললেন, জাগিয়ে তুললেন পৌরুষ আর তরুণ প্রাণী কর্মপ্রেরণার আগুন, গতিবেগ আনলেন জড়তাময় দুর্বল জীবনের রন্ধে রন্ধে। যুব সমাজকে নিজের উপর বিশ্বাস ফিরিয়ে এনে নিজের পায়ে দাঁড়াবার প্রেরণা দিলেন। এ সম্বন্ধে তিনি বলতেন, ইহার দ্বারা
কিছুই হইবে না, ও একেবারেই অপদার্থ। এইরূপ হতাশাপূর্বক বাক্য ব্যবহারে তারা নিজের শক্তি সম্বন্ধে সন্দিহান হয়ে উঠতে পারে। সে যে সব পারে, এই মহামন্ত্রটি শিক্ষার্থীর মনে দৃঢ়ভাবে রোপণ করতে চাইতেন। এখানে স্বামীজি কর্তৃক নিউ ইয়র্কের আইরিশ উপনিবেশ প্রার্থী প্যাটির গল্পটি উল্লেখযোগ্য। একজন আইরিশ উপনিবেশ প্রার্থী আসছে, ইংরেজ পদদলিত, বিগতশ্রী, হৃত সর্বস্ব, মহাদরিদ্র, মহামূর্খ, সম্বল একটি লাঠি ও তার অগ্রবিলম্বিত একটি ছেঁড়া কাপড়ের পুডলি। তার চলন সভয়, তার চাউনি সভয়। 6 মাস পরে আরেক দৃশ্য, সে সোজা হয়ে চলছে। তার বেশভূষা বদলে গেছে, তার চাউনিতে, তার চলনে সে ভয় নাই। কেন এমন হলো? আমার বেদান্ত বলছে যে ওই আইরিশ ম্যানকে তার স্বদেশে চারিদিকে ঘৃণার মধ্যে রাখা হয়েছিল। সমস্ত প্রকৃতি এক বাক্যে বলছিল, প্যাট, তোর আর আশা নেই, তুই জন্মেছিস গোলাম, থাকবি গোলাম। আজন্ম শুনতে শুনতে প্যাটের তাই বিশ্বাস হলো। নিজেকে প্যাট হিপনোটাইজ করলে যে সে অতি নীচ, তার ব্রহ্ম সংকুচিত হয়ে গেল। আর আমেরিকার নামা মাত্র চারিদিক হতে ধরে উঠল, প্যাট, তুইও মানুষ, আমরাও মানুষ, মানুষই তো সব করেছে। তোর আমার মতো মানুষ সব করতে পারে। বুকে সাহস বান, প্যাট ঘাড় তুললে, দেখলে ঠিক কথাই তো। ভেতরে ব্রহ্ম জেগে উঠলেন, স্বয়ং প্রকৃতি যেন বললেন, উত্তিষ্ঠৎ, জাগ্রত। ছাত্রাবস্থা থেকেই এইভাবে আত্মবিশ্বাস, একাগ্রতা, প্রবল ইচ্ছাশক্তি আর ব্রহ্মচর্য জীবন যাপনকে তিনি ভীষণ রকম জোর দিতে বলতেন। প্রকৃত শিক্ষা শিক্ষিত করে প্রকৃত মানুষ গড়ে তুলতে প্রেরণা দিতেন। মনে রাখতে হবে, প্রকৃত শিক্ষা বলতে তিনি বুঝিয়েছেন নিজের পায়ে দাঁড়াবার শিক্ষা, নিজের হারিয়ে যাওয়া ব্যক্তিত্ব ফিরে পাবার শিক্ষা। যুবশক্তিকে দেশ ও মাতৃকার পূজার নিমিত্ত তাদের শক্তির উপাসনায় আগ্রহান্বিত করে তুললেন। হতাশা ক্লিষ্ট মানুষকে দিলেন অভিমন্ত্রী দীক্ষা। তার জীবনের প্রেরণা ছিল গীতার শ্রীকৃষ্ণ, রামায়ণের রামচন্দ্র, মহাবীর হনুমান, মেঘনাদবধ কাব্যের রাবণ, রানা প্রতাপ, শিবাজি, নেপোলিয়ান, সিজার, গুরু গোবিন্দ সিং, ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ প্রভৃতি বীর স্বদেশপ্রেমিক চরিত্রগুলি। তিনি গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলায় বেশি উৎসাহ দিতেন, কারণ তাতে লৌহদৃঢ় পেশি, ইস্পাত কঠিন স্নায়ু, বজ্রদীপ্ত মানের মানুষ তৈরি করা যায়। বেদান্তে বিশ্বাস এবং বেদান্তের আলোচনার মাধ্যমে তাদের অন্তরে আত্মবিশ্বাস জাগিয়ে তোলা সহায়ক হিসেবে কাজ করেছিলেন, আর সমন্বয় ঘটিয়েছিলেন খাদ্যবীর্য এবং ব্রহ্মতেজের, যেটি তার সর্বশ্রেষ্ঠ অবদান। নববেদান্তের মানব ধর্ম প্রচারের দ্বারা তিনি কেবলমাত্র ভারতবর্ষ নয়, সারা বিশ্বকে প্লাবিত করতে চেয়েছিলেন। পাশ্চাত্য যুবশক্তির কাছে রামকৃষ্ণ সংঘের যে প্রবল আকর্ষণ, সে বিষয়ে রবীন্দ্রনাথের মতো এখানে কম গুরুত্বপূর্ণ ছিল না। আধুনিককালে ভারতবর্ষে বিবেকানন্দই একটি মহৎ বাণী প্রচার করেছিলেন, যেটি কোনো আচারগত নয়। তিনি দেশের সকলকে ডেকে বলেছিলেন, তোমাদের সকলের মধ্যেই ব্রহ্মের শক্তি, দরিদ্রের মধ্যে দেবতা তার সেবা চান। এই অসীম শক্তিশালী কথাটি ছিল যুব সমাজের প্রেরণার উৎস। বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর। সমস্ত মানুষের মধ্যেই যে ঈশ্বরের অবস্থান, সেই মানুষের পূজার সেবার মহামন্ত্র দিয়েছিলেন দেশবাসীর কানে। মানুষ এবং দেবতাকে এক আসনে বসিয়ে বৈদান্তিক আধ্যাত্মিকতার আলোকে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ছুটে বেরিয়ে জাতির উজ্জ্বল ভবিষ্যৎ গঠন করতে সমর্থ হয়েছিলেন। আমাদের নিশ্চয়ই স্মরণে আছে 1893 খ্রিস্টাব্দে শিকাগো বিশ্ব ধর্ম সম্মেলনের সাফল্য।
নৈরাশ্য ক্লিষ্ট মুমূর্ষ ভারতবাসীর প্রাণে জাতীয়তাবাদী শক্তি যুগিয়ে আত্মবিশ্বাসে বলিষ্ঠ করে নব প্রেরণায় উদ্ধৃত হতে সাহায্য করেছিলেন। দেশসেবার এই মহান আদর্শ ছিল জাতির কাছে নবযুগের নব উন্মাদনা। স্বামীজি স্বদেশ প্রেমের অনুপ্রেরণা আর অগ্নিগর্ভ বাণী স্পর্শে মুমূর্ষ জাতির প্রাণে জেগে উঠল গভীর দেশপ্রেম। সূচনা হলো আত্মবিশ্বাসে বলীয়ান এক নবযুগ, যা প্রত্যক্ষ করে স্বামীজি দেখলেন গভীর প্রসূতি থেকে জাগরিত হয়ে স্বদেশভূমি উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। এক উজ্জ্বল ভবিষ্যতের আবির্ভাব সূচিত হইতেছে। এখনই এক বিশাল বৃক্ষের পূর্বাভাস প্রতীয়মান, তাহার অঙ্কুরোদ্গম হইয়াছে, এমনকি নব পল্লব উদ্গত হইয়াছে। বললেন, আমাদের এই মাতৃভূমি গভীর নিদ্রা পরিত্যাগ করিয়া জাগ্রত হইতেছেন। কোন বহিঃশক্তি এখন আর ইহাকে দমন করিয়া রাখিতে পারিবেন না। তারা আদর্শে পরিচালিত হয় তার স্বপ্নের ভারতের মুক্তি সংগ্রাম। স্বাধীনতা আন্দোলনে স্বামীজির অবদান ঐতিহাসিক আর.জি. প্রধানের ভাষায় বললে বলা যায়, তিনি ছিলেন আধুনিক ভারতীয় জাতীয়তাবাদের জনক। আধ্যাত্মিক আলোকে মানুষের মনের অজ্ঞানতার অন্ধকার দূর করে তিনি কেবল ম্যান মেকিংয়ের কাজটিই করেছেন। তৎকালীন বিভিন্ন পত্রপত্রিকায় সন্ন্যাসীর স্বপ্নের কথা বারবার প্রকাশিত হয়েছে, যেখানে তিনি বলছেন, বহুজন হিতায় বহুজন সুখায় সন্ন্যাসীর জন্ম। পরের জন্য প্রাণ দিতে, জীবের গগনভেদী ক্রন্দন নিবারণ করতে, বিধবার অশ্রু মুছাতে, পুত্র বিয়োগ বিধুরার প্রাণে শান্তি দান করতে, অজ্ঞ ইতর সাধারণকে জীবন সংগ্রামের উপযোগী করতে, শাস্ত্র উপদেশ বিস্তারের দ্বারা সকলের ঐহিক এবং পারমার্থিক মঙ্গল করতে এবং জ্ঞান আলোক দিয়ে সকলের মধ্যে প্রসুপ্ত ব্রহ্মসিংহকে জাগরিত করতে সন্ন্যাসীর জন্ম হয়েছে। সত্যই জাতির ব্রহ্মসিংহকে জাগিয়ে তুলতে পেরেছিলেন বলে 1897 খ্রিস্টাব্দে স্বামীজির অত্যন্ত দৃঢ়তার সঙ্গে এই ভবিষ্যৎবাণী করতে সাহস পেয়েছিলেন যে আগামী 50 বৎসরের মধ্যে ভারত স্বাধীন হবে। তার ভবিষ্যৎবাণী সত্যই সফল হয়েছিল। সন্ন্যাসী হয়েও তিনি যেহেতু চাইতেন এক জাগ্রত, সমুন্নত, একযুগে যুক্ত স্বাধীন ভারত, সেই কারণে বঙ্কিমচন্দ্রের অনুশীলন তত্ত্বের অনুকরণে 1902 খ্রিস্টাব্দে 24শে মার্চ তিনি গঠন করেন অনুশীলন সমিতি। বিপ্লবী অরবিন্দ ঘোষের ভাষায় বললে বলা যায়, বিবেকানন্দই আমাদের জাতীয় জীবনের গঠনকর্তা, তিনি ইহার প্রধান নেতা। জানা যায় তিনি সশস্ত্র বিপ্লবের কথাও বলতেন। ভারত ভ্রমণকালে তিনি নাকি বন্দুক নির্মাতা হিরাম ম্যাকসিক এর সঙ্গে বন্ধুত্ব করেছিলেন, যে কথা তিনি তার শিষ্যা ভগিনী খ্রিস্টিনকে বলেছিলেন। বিপ্লব আন্দোলনের প্রথম দিকে নেতাদের কাছ থেকে জানা যায়, তিনি সরাসরি রাজনীতিতে যুক্ত না থাকলেও তার মানসকন্যা নিবেদিতা ছিলেন তার তীক্ষ্ণ রাজনৈতিক চেতনার জ্বলন্ত প্রতীক। কর্মী নিবেদিতাকে স্বাধীনভাবে চলার, স্বাধীনভাবে কাজ করার প্রেরণা জুগিয়ে যেতেন সবসময়। এমনকি তিনি এও জানতেন যে নিবেদিতার অনুশীলন সমিতিতে যাতায়াত ছিল। এছাড়া শারদানন্দ সেখানে গীতা পড়াতেন। সেখানের অনেক তরুণ যুবকের সঙ্গে স্বামীজির যোগাযোগ ছিল, যারা প্রায়ই আসতেন স্বামীজির কাছে। স্বামীজিও তাদের নানাভাবে পরামর্শ দিয়ে উৎসাহ দিতেন। এছাড়া প্রখ্যাত বিপ্লবী অরবিন্দ ঘোষ, যদুগোপাল মুখোপাধ্যায়, গান্ধীজি, সুভাষচন্দ্র বসু প্রমুখ নেতৃবৃন্দ স্বামীজির বিপ্লবাত্মক নীতি নিজ নিজ জীবনে অনুসরণ করেছেন। এও জানা যায় বাল গঙ্গাধর তিলক, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, কৃষ্ণ বর্মার মতো নেতৃবৃন্দের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। স্বামীজি যে বিপ্লববাদের জ্বলন্ত প্রতীক মূর্তি ছিলেন
তা 1905 সালে স্বদেশী আন্দোলনের সময় মাতৃত্বময়ী মা শারদার গভীর দুশ্চিন্তা থেকে উত্থিত উক্তিতে প্রকাশিত হয়েছে যে, ও বাবা নরেন আমার আজ থাকলে কোম্পানি কি আজ তাকে ছেড়ে দিত, জেলে পুড়ে রাখত। সত্যি তিনি ছিলেন খাপ খোলা তলোয়ার। নবযুগের পথপ্রদর্শক স্বামীজি দীর্ঘদিন ভারত ভ্রমণের ফলে পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যক্ষ করেছিলেন দেশের অবস্থা এবং গভীরভাবে তা অন্তরের অন্তঃস্থলে ধারণ করেছিলেন বলে সর্বদেশে সর্বকালে মানুষের বিকাশের জন্য তার বিভিন্ন প্রবন্ধে রেখে গেছেন যুগান্তকারী কিছু তত্ত্ব এবং বাণী, যেগুলি বর্তমানকালে কি ভারতে কি বিশ্বে চিরবন্দিত। জীবিত জীবনে ছিল তার অফুরন্ত প্রাণশক্তি। কোনো প্রতিবন্ধকতার কাছে তিনি হার স্বীকার করেননি। শুধুমাত্র বিদেশে নয়, স্বদেশের আপনজনদের কাছ থেকে তিনি যে কুৎসা, অবহেলা, অপমান, অসহযোগিতা পেয়েছিলেন তা ছিল তার পক্ষে শেষ দিন পর্যন্ত মৃত্যুতুল্য যন্ত্রণাদায়ক। তবুও তিনি সরে দাঁড়াননি। দীর্ঘ বন্ধুর পথ অতিক্রম করে পাহাড় প্রমাণ হৃদয় নিংড়ানো অশ্রু বাড়ি মোচন করতে করতে নিভে যাওয়া ভারত শিখাটি জ্বালাবার কাজে সদা ব্যাপৃত থেকেছেন। কতবার দিনের পর দিন অনাহারে কাটিয়েছেন। মনে হয়েছে যে এই বুঝি তার জীবন চলে যায়, কিন্তু তা হয়নি। সারা বিশ্ব কাঁপিয়ে তিনি ফিরে এসেছেন, প্রতিষ্ঠা করে গেছেন এমনই এক যন্ত্রের যা চিরকালের লোককল্যাণকল্পে কাজ করে যাবে। স্বদেশপ্রেমিক, বিশ্বপ্রেমিক সন্ন্যাসীর ব্যক্তি সমস্যা সংকুল সমাজে সর্বত্র, তাকে বাদ দিয়ে কোনো উন্নতি সম্ভব নয়। সমস্যা জর্জরিত ঘূর্ণাবর্তে আমরা যেন মুহূর্তের জন্য লক্ষ্যভ্রষ্ট না হয়ে আমাদের চিরসারথীকে ভুলে না যাই, কারণ স্বামীজির কাছে ছিল ভারতের প্রতিটি ধূলিকণা, বাতাস, পবিত্রতা মাখা তীর্থস্বরূপ।